বাংলাদেশের মুসলমানেরা যদি চায় যে তারা গাজা না হওয়া থেকে বেঁচে যাবে, তাহলে একমাত্র শর্ত হচ্ছে এখন যারা সমন্বয়ক আছে, যারা দায়িত্ব পালন করছে দেশের, তারা কিছুই না করতে পারলে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দিতে হবে। সেই সিস্টেম, সেই ডেভেলপমেন্ট, সেই কার্যক্রম করতে হবে, সেইভাবে সংবিধান লিখতে হবে, ওই সমস্ত দাসত্বের যে চুক্তিগুলো আছে সেগুলো বাতিল করতে হবে। আরও যত রকমের চাপ আসুক না কোনো, সেই রকমের চাপের মোকাবেলা করার মেন্টাল প্রিপারেশন রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে আমরা সব সময় ধৈর্য ধারণের পক্ষে। দেখবেন যে বাংলাদেশের ইসলামপন্থী জনগণকে কত রকমের অপবাদ দেওয়া হয়েছে, জঙ্গি ইত্যাদি ডট 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 অসংখ্য কিছু, কিন্তু আপনিই দেখবেন যে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ধৈর্যশীল যদি আপনি কাউকে পান চলমান গভর্নমেন্টের উপর, তাহলে দেখবেন ইসলামপন্থী দল এবং রাজনৈতিক দলগুলো। তারা কোনো ইস্যুতে রাজপথে গিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেনি। যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা সরকারকে যেভাবে জানালে কাজ হবে সেভাবে জানানোর চেষ্টা করেছে। কিন্তু এই সরকার গঠন হওয়ার পর থেকে অসংখ্যভাবে কিন্তু এই সরকারকে বিব্রত করা হচ্ছে। যেমন সনাতনী ধর্মের নামে বা ইসকনের নামে, যদিও তাদেরকে আমরা সনাতনী মানতে চাই না, ইসকন যারা আছে তাদের নামেও কিন্তু সরকারকে বিব্রত করা হচ্ছে। তো আমি যেটি মনে করব যে যারা এদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে তাদের উচিত ধৈর্য ধারণ করা এবং সহযোগিতা করা। বাংলাদেশের প্রত্যেক মানুষের উচিত ধৈর্য ধারণ করা, সহযোগিতা করা, যেমনটা আমরা করতেছি, ধৈর্য ধারণ এবং সহযোগিতা। তবে হ্যাঁ, আমরা পাশাপাশি সরকারকে এটিও জানিয়ে দিতে চাই, এটিও বলতে চাই যে ইসলামপন্থী জনগণ যে ধৈর্য ধারণ করছে, যে সহযোগিতাটা করছে, এই সহযোগিতাটাকে কখনোই দুর্বলতা মনে করা যাবে না এবং এমন কিছু করা যাবে না যেটি ইসলামপন্থী জনগণের রেড লাইন। যেমন আমি যদি বলি যে ইসলামপন্থী জনগণের রেড লাইন কী, যেমন হচ্ছে LGBTQ, এটা হচ্ছে রেড লাইন, এটার ধারে কাছেও আসা যাবে না, হাজার হাজার মাইল দূরে থাকতে হবে। এরকম আরও অসংখ্য রেড লাইন আছে যেগুলো আপনারা জানেন। তো ইসলামপন্থী জনগণ যেভাবে আপনাদেরকে সহযোগিতা করছে, বিপদে আপদে ধৈর্য ধারণ করছে, তাদের এই সহযোগিতাকে আপনাদের মূল্যায়ন করতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা নিহিত আছে বাংলাদেশের প্রতি দেশপ্রেম এবং ইসলাম ও মুসলমানদের প্রতি ভালোবাসা, এটি আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। এই বাংলার ইতিহাস ইসলাম এবং মুসলমান কেন্দ্রিকই গড়ে উঠেছে। স্বাধীন সুলতানি শাসনামল থেকে শুরু করে, মুঘলদের শাসনামল থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন, 190 বছরের ব্রিটিশ বিরোধী জিহাদে এই বাংলার অসংখ্য মানুষের অংশগ্রহণ আছে। আপনাদের রাজশাহীতে একটা অঞ্চল আছে দুয়ারি, ওই দুয়ারিতে ব্রিটিশ বিরোধী জিহাদের কেন্দ্র ছিল। সপুরার ক্যান্টনমেন্টের নিকটে যে পুরাতন মসজিদ আছে সেখানে ব্রিটিশ বিরোধী জিহাদের কেন্দ্র ছিল। তারপরে আমাদের রাজশাহী বিভাগের আরেকটা জেলা বগুড়ার যে গাবতলী অঞ্চল, সেই গাবতলী অঞ্চলের সন্ধ্যাবাড়িতে ব্রিটিশ বিরোধী জিহাদের কেন্দ্র ছিল। তো এইগুলো আমরা কখনকার কথা বলতেছি, এখন থেকে নিয়ে 250-300 বছর আগের কথা বলতেছি। তারা আমাদেরই বাবা, আমাদেরই দাদা, তারা ব্রিটিশদের থেকে মুক্তি পাওয়ার জন্য জীবন দিয়েছে। তো কিছু কিছু মানুষের নাম তো আমরা জানি, মীর নিসার আলী তিতুমিরের কথা আমরা সবাই জানি, হাজি শরীয়তুল্লাহর কথা আমরা সবাই জানি। তাদের আন্দোলন কিসের বিরুদ্ধে ছিল? তাদের আন্দোলন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে, এবং ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানেরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছে। এটি ভারতের মুসলমানদেরও দাবি যে তারা ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জীবন দিয়েছে। অতএব ভারত যে দাবি করে তারা ব্রিটিশ থেকে মুক্তি পেয়েছে, এটার ক্রেডিট মুসলমানদের দেওয়া উচিত। এর পরের অংশ যদি আসেন, তাহলে সেটি আপনি শেরে বাংলা একে ফজলুল হকের নাম আসবে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম আসবে, তারপরে হচ্ছে মাওলানা ভাসানীর নাম আসবে। এটি ছিল পাকিস্তান তৈরির আন্দোলন। শেরে বাংলা একে ফজলুল হক শুরুতে কৃষক প্রজা পার্টি করতেন এবং উভয় বাংলার একমাত্র অখণ্ড বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, এবং তিনি প্রথম জমিদারি প্রথা বিলুপ্ত করে আমাদের যে জমির এখন আমরা মালিকানা দাবি করছি এটি তিনি ফিরিয়ে দেন। জমিদারি প্রথা বিলুপ্ত করে আমাদের নামে যে মালিকানা আমরা জমি দাবি করতেছি সেটি তার একটা বড় অবদান আছে জমিদারি প্রথা বিলোপ করে 2 বাংলার মানুষের জন্য। তো তিনি কিন্তু কখনই মুসলিম লীগ করতেন না। তিনি চাইতেন কি উভয় বাংলা মিলে একটা স্বাধীন বাংলাদেশ গঠন হোক, মানে কলকাতা এবং ঢাকা মিলে পাকিস্তানের সাথেও না, ভারতের সাথেও না, একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হোক। এই কারণে তার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে মিলত না, দ্বিমত ছিল।
কিন্তু যখন দেখলেন যে না, এখানে দুইটা বাদে কোনো চয়েস নাই, হয় ভারতের সাথে যেতে হবে না পাকিস্তানের সাথে যেতে হবে, কোনো চয়েস নাই, তখন হোসেন শেরে বাংলা একে ফজল হক তার যে আমিত্ব আছে, তার যে অহমিকা বোধ আছে, সেটিকে বিসর্জন দিয়ে মুসলমানদের জন্য, মুসলমানদের মুসলমানিত্বকে রক্ষা করার জন্য পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। 1947-এর 14ই আগস্ট আজকে বাংলাদেশের যে মানচিত্র সেটি আমরা পাই। এই জন্য 47-এর আন্দোলনকে বিসর্জন দেওয়া মানে বাংলাদেশকে বিসর্জন দেওয়া। আমরা যেই মানচিত্রের উপর বসবাস করছি এটি তো 71-এর না, 47-এর 14ই আগস্টে পাওয়া। সেটির জন্য যারা চেষ্টা করেছে তাদের ইতিহাসকে মাইনাস করা মানে বাংলাদেশকে মাইনাস করা। আপনি শেরে বাংলা একে ফজল হকের ইতিহাস না পড়েন, 47-এর আন্দোলনের ইতিহাস না পড়েন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ইতিহাস না পড়েন, তাহলে আপনি বাংলাদেশকে মাইনাস করতেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু নিজেদের মুসলমানিত্ব রক্ষা করতে গিয়ে আমরা কি দেখলাম? আমরা যাদের সাথে যুক্ত হয়েছি তারা আমাদের সাথে বৈষম্য করতেছে। আর এটি সত্য, এটি যে সত্যতা এখনও বোঝা যায় আপনি যদি দেশের বাইরে যান। দেশের বাইরে গেলে দেখবেন যে ইন্ডিয়ানরাও আপনাকে সহ্য করে না, পাকিস্তানেরও আপনাদেরকে সহ্য করে না। পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা নাগরিক হিসেবে তারা নিজেদেরকে একটু উঁচু মনে করে। ইন্ডিয়ান যারা তারাও মনে করে বাঙালিদের চেয়ে তারা উঁচু, পাকিস্তানেরাও মনে করে তারা বাঙালিদের চেয়ে উঁচু, সৌদিরাও মনে করে তারা বাঙালিদের চেয়ে উঁচু। হয়তো আমাদের বেশিরভাগ পেশাগত মানুষের যে পেশা বহির্বিশ্বে থাকে সেটির ফলে হয়তো এরকম একটা আমাদের চেহারা বা আমাদের একটা প্রতিফলন তাদের সামনে তৈরি হয়েছে। কিন্তু সব জায়গায় যে আমরা ডিসক্রিমিনেশন এবং বৈষম্যের শিকার এটি বোঝা যায়, সীমান্ত পার হলেই বোঝা যায়। সুতরাং 1971-এর পূর্বে যে আমরা পাকিস্তান কর্তৃক বৈষম্যের শিকার ছিলাম এটি সত্য। সেই বৈষম্য থেকে মুক্তির জন্যই মূলত 71-এর যুদ্ধ হয়েছে। কিন্তু তার মানে কখনোই এটি নয়, 71-এর যুদ্ধ মানে কখনোই এটি নয় যে বাংলাদেশ ভারতের দাসত্ব বরণ করবে, এটি কখনোই নয়। এবং এই কারণে তখন যে চুক্তিটা হয়েছিল ভারতের সাথে বাংলাদেশের, যেটিকে এক প্রকার গোপন চুক্তি বলা হয়, যে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না ইত্যাদি অসংখ্য কিছু, সেই চুক্তিগুলোকে বাতিল করেই কিন্তু বাংলাদেশ আজ এই পর্যন্ত এসেছে এবং স্বাধীনভাবে দাঁড়িয়ে আছে। অতএব আমাদের বাংলাদেশের এই ইতিহাসকে ধারণ করতে হবে এবং বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনকে আমি কোন দৃষ্টিকোণ থেকে দেখতাম তাই 3টে পোস্ট পড়ে আপনি স্পষ্ট হয়েছে যে প্রত্যেকটা জায়গায় আমি ইঙ্গিত করেছি যে আমাদের এই স্বাধীনতা তখনই পরিপূর্ণ স্বাধীনতায় লাভ করবে যখন আমরা স্বাধীন জাতি হিসেবে নিজের স্বাধীন মতো সিদ্ধান্ত নিতে পারব।